প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে নতুন অর্থবছর শুরু হয়েছে, বাজেট পাস হয়েছে এবং বিশাল অঙ্কের একটা বাজেট আমরা দেখতে পেয়েছি। রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন করবার চেষ্টার মধ্যে দিয়ে কিন্তু এই বাজেট করা হয়েছে। এই বাজেটকে দুটি বিষয়কে সামনে রেখে, এর বাস্তবতাকে সামনে রেখে বাজেটে প্রণয়ন করেছে। একটা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি তাদের দায়িত্বভার গ্রহণ করেছে, নতুন সরকারের দায়িত্ব নিয়েছে এবং অতীতের যে বিপর্যস্ত অর্থনীতি সেটি কিন্তু তারা সামনে রেখেই বাজেট প্রণয়ন করেছে। এছাড়াও আমরা ঋণের বোঝা বলি, আর্থিক বিশৃঙ্খলা, দেশি বিদেশি বিনিয়োগের অভাব, কর্মসংস্থানের চ্যালেঞ্জ, উচ্চ মূল্যস্ফীতি, কর আহরণের দুর্বলতা এবং দুর্নীতি দুঃশাসনের কথা যেটি বিগত আমলে ছিল সেগুলো কিন্তু এখন আমরা মনে করি প্রশাসনিকভাবে সেগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে কিনা সেটি এখনও আমরা একেবারেই জিরো কোটা এসছে বলে আমরা বলতে পারি না। কিন্তু এই বাজেটকে সামনে রেখেই মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগবে। এই অর্থনৈতিক গণতন্ত্রের বাজেট হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। সার্বিক বিবেচনায় আমরা যদি বলি বিনিয়োগ কর্মসংস্থান যদি তৈরি না হয় তাহলে কিন্তু দেশের যে ভঙ্গুর অর্থনীতি সেটাকে চাঙ্গা করা খুবই মুশকিল হবে। আমি পরিচয় করে দিতে চাই আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন তাদের সাথে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিজিএমের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব এস এম ফজলুল হক, তিনি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরও রয়েছেন জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম, অর্থনৈতিক বিশ্লেষক ও যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক। আমি যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার আলোকেই আমি জনাব ফজলুল হক আপনাকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে দেশের যে বর্তমান অর্থনৈতিক যে ভঙ্গুর দশা সেখান থেকে দাঁড়ানোর সম্ভাবনা, সার্বিক বাস্তবতায় এই যে ঘোষিত বাজেট মাত্র 4 দিন হলো, সে বাজেটকে আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আসলে বাজেটের উপর তো অনেক আলাপ আলোচনা হয়ে গেছে বাই দিস টাইম। তারপরও বিষয়টা তো গুরুত্বপূর্ণ, সেই আলোকেই আমাদের আজকের এই আলাপ আলোচনাটা আমার বিশ্বাস। যেটা এবারের বাজেটটা একটু ভিন্নতর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে, কারণ চিরাচরিত প্রথা অনুযায়ী দেশের অবস্থা বা সাত দেশের বিশ্ব অবস্থা কিন্তু আলাপ আলোচনার দাবি রাখে। বিশ্বে কিন্তু একটা গুরুতর অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে। বিদ্যুৎ বলেন, বিশেষ করে জ্বালানি এনার্জি সেক্টরে দারুণ একটা ক্ষতিকর অবস্থা সমস্ত বিশ্বজুড়ে চলছে। এখন যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, যদিও বা এখন আমরা আশা করছি যে যুদ্ধটা বন্ধ হবে, কিন্তু বলা যায় না। তো আমেরিকার প্রেসিডেন্ট উনি আজকে যেটা বলেন কালকে হয়তো উনি মত পাল্টান, চিন্তা ভাবনা করেন ভিন্নভাবে। তো সব কিছুর আলোকে একটা অর্থনৈতিক পরিকল্পনা নেওয়ার যে বিষয় সেটা কিন্তু সমস্ত বিশ্বজুড়ে নেই। কারণ পরিকল্পনা বাজেট প্রণয়ন হলো, বাজেটটা তো আক্ষরিক অর্থে একটা পরিকল্পনা, এটা বাস্তবায়নের জন্য তো যেই সময় সেই সময়টুকু তো সামনেই। সেই যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে, দেখা গেল যে কালকে এমন একটা ঘটনা ঘটে গেল, সেটা আমরা যে বাজেট প্রণয়ন যিনি করেছেন, যারা করেছেন, তাদের সেই আক্ষরিক অর্থে অঙ্কটা সেভাবে তারা দাঁড় করাতে পারছে না। তাই সব কিছুর আলোকে বিচার বিশ্লেষণ করে দেখা যায়। আর তাছাড়া এর বাইরেও আপনি তো জানেন যে জুলাই আগস্টের এখন যে অবস্থা, মানে আমাদের যে 17 বছরের যে ইতিহাস, শেখ হাসিনার পিরিয়ডে অর্থনৈতিক লুটরাজ, ব্যাংকগুলো তাদের মূলধন হারিয়েছে, ব্যবসা বাণিজ্য কিছু সংখ্যক মানুষ ব্যবসা বাণিজ্য করেছে হয়তো সরকারের আনুকূল্য থেকে, বাকিরা তো বঞ্চিত হয়েছে। তো সব কিছু মিলে এবারের বাজেটটা, সরকারের বয়স আবার 3 থেকে 4 মাস, চতুর্থ মাস চলছে এখন, তো সরকারও তো খুব অল্প দিনের, এর ভিতর বাজেট দিতে হয়েছে। সব কিছু মিলে একটা কঠিন অবস্থা। এই কঠিন অবস্থার পরও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের অর্থমন্ত্রী খুব তড়িঘড়ি করে এবং অনেক চিন্তা ভাবনা করে যে বাজেটটা দিয়েছেন সেটা জনকল্যাণের জন্য কাজ করবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমাদের মনে হয় যে জড়তা, যে সমস্যাগুলো নিয়ে আমাদের পথ চলা, সেগুলি আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, আপনি তো শিল্পোদ্যোক্তা, আরএমজি খাতের একজন পায়োনিয়ার, এবং সেক্ষেত্রে
আরএমজি খাতের বিশ্লেষণ নিয়ে আমরা একটু পরে আসবো, এবং এখানে সাংবাদিক তাহিদুল ইসলাম রয়েছেন এবং তিনি অর্থনীতি নিয়ে তার নানা বিশ্লেষণ, মতামত এবং রিপোর্ট আমরা বহুবার দেখেছি। আমি একটা জায়গায় আসতে চাই, সেটি আমি যেটা শুরুতে বলছিলাম, যে এখন কর্মসংস্থানটা বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি। আমরা 500 থেকে 700 কারখানা বন্ধ হওয়ার কথা আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে যে জ্বালানি নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু যদি ব্যাংক থেকে যত প্রণোদনাই প্রদান করা হোক না কেন, আসলে এই শিল্প কারখানা ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আচ্ছা, আমি একটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো যে আজ থেকে ধরেন 3-4 বছর আগে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল 80 থেকে 85 টাকার মধ্যে। তো একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে আপনি লিমিট দিয়েছেন সে 5 লক্ষ টাকা বা 5 লক্ষ ডলার ব্যাক টু ব্যাক এলসি করার জন্য। তাহলে এখন ডলারের দাম কত? 122 টাকা 23 টাকা 22 টাকা 23 টাকা। তাহলে তুলনামূলকভাবে তার 5 লাখ ডলারের লিমিটটা বাংলাদেশ কনভার্ট টাকায়, মানে এক্সচেঞ্জ যখন করবেন আপনি টাকায়, তখন এটা কমে যাচ্ছে। কমে গেলে তার অটোমেটিক্যালি যে ব্যবসাটা যে গার্মেন্টস ফ্যাক্টরি করতো, সেই গার্মেন্টস ফ্যাক্টরি তো সেরকম ব্যাক টু ব্যাক করতে পারছে না, তার লিমিটটা অটোমেটিক্যালি কমে গেছে। এখানে একটা বাধা। তার মানে ডলারের এক্সচেঞ্জ রেটটা আগে যা ছিল এখন 122 টাকা বা 24 টাকা, যাই বললেন না কেন। তাহলে এখানে একটা বাধা। সেকেন্ড হলো যে জিনিসপত্রের আমাদের যে গার্মেন্টসের কিন্তু এমন একটা ব্যবসা, আমদানিও করতে হয়, রপ্তানিও করতে হয়, প্রোডাকশনও করতে হয়। যারা এই গার্মেন্টস ফ্যাক্টরিতে সফল হয়েছেন, আমাদের অতীতের অনেক সফল মন্ত্রীও এইখানে এসে কিন্তু ফেল করেছেন। আপনি জানেন, সাইফুর রহমান সাহেবেরও একসময় গার্মেন্টস ছিল, তিনিও সফলভাবে চালাতে পারেন নাই। একটা কঠিন ব্যবসা। সব কিছুর আলোকে আপনি যেমন পোর্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য আপনার টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি আমদানি রপ্তানিতে। সেখানে কিছুদিন আগে আপনার যারা ওই যে কন্টেইনার করে বিয়ার হ্যান্ডেল করবে যারা ওইখানে 8.5% তারা ইনক্রিজ করে দিয়েছে। এইরকম সর্বক্ষেত্রে তেলের দাম বাড়লো, সব কিছু। এবং এই যে স্যালারি, গার্মেন্টস ওয়ার্কারদের বেতনের ব্যাপার, এটাও আলাপ আলোচনা করছে। বিদ্যুতের দাম বেড়ে গেছে, তারপর ট্রান্সপোর্টের দাম বেড়ে গেছে। সব কিছু মিলে একটা কঠিন অবস্থায় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে। এবং তার আলোকে আবার ব্যাংকের যারা ঋণ নিয়েছে, তারা ঋণগুলো, যেহেতু ব্যবসা স্মুথলি চলছে না, ঋণগুলো পরিশোধ করতে পারছে না। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরটা তো আমেরিকা, ইউরোপের উপর নির্ভরশীল, কানাডার উপর নির্ভরশীল। আমাদের সবাই বলে যে গ্রিন ফ্যাক্টরি হলে ভালো ব্যবসা হবে। গ্রিন ফ্যাক্টরি যারা করেছেন তাদেরও কিন্তু ব্যবসাটা ভালো হচ্ছে না। যারা আমাদের ক্রেতারা আছে, গ্রিন ফ্যাক্টরি বলে একটু দামটা, গ্রিন ফ্যাক্টরি করতে গেলে তো আপনার সব দিক দিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, স্যালারিগুলো ঠিকমতো টাইমলি দিতে হয়, বিদ্যুতের সময় মতো পেমেন্ট করতে হয় না, 19-20 করার সুযোগ নেই। তো সব জায়গায় তো টাকা ইনভলভমেন্ট আছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে কোনো মালিক হিমশিম খেয়ে যাচ্ছে তার ফ্যাক্টরি রান করতে। এখানে বড় ফ্যাক্টরি যেগুলি আছে সেগুলি সরাসরি ধরেন ব্যাংকের এমডিকে ফোন করে তাদের প্রয়োজন মেটাতে পারে। মাঝারি এবং ছোট ফ্যাক্টরিগুলোর মালিকরা তো এমডি পর্যন্ত পৌঁছতে পারে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বাদেই দিলাম, তো এমডি পর্যন্ত তারা ম্যানেজারের সাথে দেন দরবার করে। ম্যানেজার সাহেব যখন ওনার মর্জি যেরকম হয় সেরকম। একসময় আমি আজকে শ্রদ্ধার সাথে ওনার রুহের মাগফিরাত কামনা করে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মানে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী, যাকে গণতন্ত্রের মা বলেই সবাই আখ্যায়িত করেন, বেগম খালেদা জিয়া। তিনি, আমি যখন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি বলতেছি আপনাকে 1992-93 সালের সময়, তিনি বলে দিতেন পরিষ্কার, আগে গার্মেন্টসের বেতন দিয়ে দেন আপনারা, ব্যাংকে বলতেন, তারপরে মালিকের সাথে বসে কিভাবে টাকাগুলো আপনি নেবেন সেটা পরিকল্পনা করবেন। এতে করে যেই সাপোর্ট ওনার টাইমে বা সরকারের পক্ষ থেকে পাওয়া গেছে, এখন কিন্তু ওই ব্যাংক
টাকাটা হিসেব করে ওনাদেরটা রেখে দিয়ে ব্যালেন্স থাকলে মালিকদেরকে দেয়। সুতরাং বেতন কুলায় না, যে কারণে আপনারা দেখেন যে ওই পথের পথ বন্ধ করে দিচ্ছে, আনরেস্ট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করছে। বর্তমান সরকার কিন্তু এইসব ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন অনেকগুলো। অল্প দিন হলো একটা সার্কুলার, লেটেস্ট একটা সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু সার্কুলারটা আর টোটাল মোটিভস পজিটিভ হলেও এমন বিষয়টা এমনভাবে তুলে আনা হয়েছে, আমার মনে হয় এখানে কিছু মডিফিকেশন দরকার। যেমন একটা ফ্যাক্টরি বা যে কোনো, আমি গার্মেন্টস কথা বলবো না, টোটাল ব্যবসায়ীদের কথাই বলি না কেন, একজন ব্যবসায়ী যদি তাকে বলা হলো যে এট এ টাইম যদি টাকাগুলি দেয় তাহলে এক্সিট প্ল্যান তার জন্য কার্যকর হবে, সুদ মওকুফ করে দেবেন। যে মানুষ ফ্যাক্টরি চালাতে পারে না, যে মানুষ ব্যবসাতে তার ব্যবসা ঠিকমতো রান করতে কষ্ট হচ্ছে, তার সব টাকাগুলো এট এ টাইম দেওয়া ভেরি ডিফিকাল্ট। সেজন্য পজিটিভলি জিনিসটাকে দেখে সেখানে এট এ টাইম কথাটাকে একটু যদি অ্যানালাইসিস করে একটা পিরিয়ড দেওয়া যায়, সে 5 বছরের মধ্যে টাকাটা দিয়ে দেবে এবং 5 বছরের মধ্যে সুদ আসলগুলো দিয়ে দিলে তাকে মুক্তি দেওয়া হবে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি আমাদের ভাইকেও বলেছি একটু আগে, যে কি হচ্ছে আপনার সরকার বা ব্যাংকে টাকা পাওয়া দরকার, আবার যিনি টাকা নিয়েছেন ওনার টাকাটা ফেরত দেওয়া দরকার। তাহলে উভয় পক্ষের একটা সমঝোতা দরকার। সেই সমঝোতা করার জন্য একটা মধ্যবর্তী একটা কমিটি বা মধ্যবর্তী একটা শক্তি দরকার, বা সমন্বয় করার জন্য সমন্বয় কমিটি দরকার। সেটা না থাকলে ব্যাংকের কাছে বড়োয়ার গেল, বড়োয়ার ব্যাংক বললো যে আমি এটা পারবো না, এটা করতে হবে আপনাকে, তাহলে তো হয় না। আপনার বাঘের কাছে, এখানে যদি আপনার বাঘ আপনাকে অ্যাটাক করলো, ধরলো, তার কাছে আপনি যতই রবীন্দ্রসঙ্গীত শুনান না কেন সেই সুর আসে না তখন। সেই জন্য এই বিষয়গুলোকে সরকারের গভীরভাবে চিন্তা করতে হবে। ব্যবসা বাণিজ্যকে যদি স্বাভাবিক ধারায় আনতে হয়, তাহলে যেসব সমস্যাগুলো আছে, যেসব ঋণ খেলাপি শব্দগুলো আমার কানে খুব সুন্দর শোনায় না, এই ঋণ খেলাপি বলেন, ঋণের যারা নিয়েছে তারা কিভাবে টাকাটা দেবে এবং সেটা কিভাবে নেবে, এটাকে কঠিনভাবে হ্যান্ডেল করে এই জগৎ থেকে দেশটাকে বের করে আনতে হবে। না হয় আপনি কি করবেন, ব্যাংক কেস করবে, কোর্টে কেস করার সময় যেই উকিলের খরচ সেটাও যিনি বড়োয়ার তাকেই দিতে হয়। আবার কেস করার পর যিনি বড়োয়ার উনি নিজকে ডিপেন্ড করার জন্য আবার উকিল আরেকজনকে দিতে হয়। তাহলে উভয় পক্ষের উকিলের খরচটা কে দিচ্ছে? যিনি বড়োয়ার তিনি দিচ্ছেন। আবার এখানে খুব সহজে কিছু কথা বলা যায়। এই কথাগুলো প্রচলিত, কেন প্রচলিত সেটা বলতে গেলে অনেকের নাকশ হবে। কারণ এই যে বললেন যে কি আমরা জনগণের টাকা, এটা জনগণ থেকে আমরা 7% বা 8% ওনাদেরকে মানে বেনিফিট দিয়েই তো টাকাগুলো ওনাদের থেকে নেওয়া হয় বা ব্যাংকে ওনারা গচ্ছিত রাখেন। তার উপর 4% 5% ব্যাংক নেন না, কিন্তু ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো যে বিভিন্ন নামে বিভিন্ন খরচ আরও তো 5-6% ব্যাংক নিয়ে নেয় বড়োয়ার থেকে। তো সেটা তো হিসাবে আসে না। আমার এই কথাগুলো আমি জানি কোনো ব্যাংকার খুশি হবে না। একসময় ব্যাংকের মালিকরা ব্যবসায়ী ছিল না। স্বাধীনতার পর বা গার্মেন্টস যখন আমাদের দেশে আরম্ভ হয়, গার্মেন্টসের মানে ব্যাংকের সাথে দেয়ান দরবার করতো ব্যবসায়ীরা। এখন কিন্তু শেখ হাসিনা তো অনেকগুলো ব্যাংক দিয়ে দিচ্ছেন ঢালাওভাবে, যেটাগুলি প্রয়োজনও নাই। সে ঢালাও অনেকে গার্মেন্টসের মালিক হয়ে গেছে। সুতরাং গার্মেন্টসের ব্যবসায়ী যখন গার্মেন্টসের মালিক হয় তখন ব্যাংকের মালিক হয়, তখন কিন্তু ব্যাংকের স্বার্থটা বড় আকারে দেখেন। ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যান ওনারা। ব্যবসা বাণিজ্য যারা করে তাদের মালিক আছে শখানিক, 200 ধরেন আপনি, বাট বাংলাদেশে তো ব্যবসা করেন লক্ষ লক্ষ মানুষ। তাদের স্বার্থ তারা
কখনো চিন্তা করার সুযোগ সময় থাকে না। তাই সব কিছু মিলে যেটা দরকার, বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর আছেন ওনাকে নিয়ে উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন। আমরা দেখছি ওনাকে নিয়ে অনেক কথা, প্রথম যখন ওনাকে নিয়োগ করা হলো অনেকে অনেক কথা বলেছেন, বাট আজকাল তেমন কথা শোনা যায় না। কারণ অনেক ব্যাপারে ওনার পজিটিভ স্টেপিংগুলো ব্যবসা বাণিজ্যের জন্য কল্যাণকর মনে হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে সার্কুলারটা দিয়েছেন সেই সার্কুলারটাকে একটু বিশ্লেষণ করে যাতে ব্যাংকের মালিক যারা আছেন, ব্যাংক পরিচালনা যারা করেন তারা এবং যারা বড়োয়াররা আছে সমন্বয় করে এই সমস্যার থেকে বড়োয়াররা যাতে বেরিয়ে আসতে পারেন, তাহলে দেশের জন্য মঙ্গল হবে এবং অর্থনীতির জন্য কল্যাণ হবে। জি, একটা কথা বুঝলাম মিস্টার ফজলুল হক সাহেবের কাছ থেকে, মানে উনি বড় উদ্যোক্তা। আমরা ছেলেবেলা থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার আমলে সোনারগাঁ হোটেলে যখন বিজিএমইর অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী মরমা বেগম খালেদা যেতেন, কি চমৎকার, কি আয়োজন, সব কিছু আমাদের কিন্তু এখন স্মৃতির দৃশ্যপটে ভেসে ওঠে। আমি জানি না গ্রিন ফ্যাক্টরিগুলো কিন্তু স্বস্তিতে নেই, ব্যবসা বাণিজ্য স্বস্তিতে নেই, ব্যবসায়ীরা স্বস্তিতে নেই, বিনিয়োগ নেই, আমাদের কর্মসংস্থান নেই। এর মধ্যে যেটি এখন আমরা সবচেয়ে বড় গুরুত্ব সহকারে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিগত শাসন আমলে উন্নয়নের যে ফানো সরিয়ে আমরা দেখেছি মেগা প্রকল্প করা হয়েছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র বলি, পদ্মা সেতু বলি, কর্ণফুলী টানেল বলি, বা পায়রা বিদ্যুৎ কেন্দ্র বলি, সব কিছু মিলিয়ে কিন্তু যে প্রকল্পগুলো করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের এখন আর্থিক ক্ষত তৈরি করছে। তো সে অবস্থায় সরকারকে এই অবস্থাতে কাটিয়ে উঠতে হবে এবং এই বাজেটের যে অবস্থাটা 2 বছর সময় লাগবে সেটি বলেছে সরকারকে ঘুরে দাঁড়াতে। এই অবস্থার মধ্যেই কিন্তু বিদ্যুৎ, গ্যাস, এই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। তার মধ্যে সরকার কিন্তু আবার একটা প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছে। সব কিছু মিলিয়ে আপনার সার্বিক বাস্তবতায় এই নতুন অর্থ বছরে যে বাজেট, সে বাজেটকে এবং আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, তার যে মতামত এবং দুঃখবোধের জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে টোটালটাকে বাদ দিয়ে একটা অংশকে তো আপনি মানে বিচার করতে পারবেন না। ধরেন পুরো বডি যদি হয় তখন আপনি একটা হাত দিয়ে বা পাও দিয়ে বা মাথা, পুরো বডিটাকেই একত্রে নিয়েই কথাগুলো বলতে হবে বা চিন্তাটা করতে হবে বা কাজটা করতে হবে। তো বাজেটটাও অনেকটা তাই, সেইখানে আপনার সব কিছুর কথাই আছে। আপনার রাজস্বের কথা আছে। গভর্নমেন্ট যদি চলতে চায় ভালোভাবে তাকে রাজস্ব বাড়াতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সেখানে এক্সপোর্টের কথা আছে। এক্সপোর্টে আমরা দেখেছি গত ফিসক্যাল ইয়ারে আগের ফিসক্যাল ইয়ার থেকে কমেছে, ভেরি অ্যালার্মিং, বিশেষ করে ইউরোপে ভালোই কমেছে। সো আমরা সাধারণত দেখে আসছি যে টার্গেট যা থাকে তার থেকে একটু কম হয়, মানে আগের বছর থেকে গ্রোথ থাকেই, কিন্তু সেটা নেই। সো আপনাকে এক্সপোর্ট বাড়াতে হবে। একটা জায়গায় ঠিক আছে, সেটা হচ্ছে রেমিটেন্সে আমরা দেখেছি 35 বিলিয়ন, মানে 3500 কোটি ডলার এসছে। এটা খুবই ইতিহাস, এটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, এই একটা ভালো জায়গা আছে। মূল্যস্ফীতি যদি দেখেন আপনি 8, 9, 10 এরকম। সো এখানে বলা হচ্ছে 7-এর ঘরে নিয়ে আসেন এটাকে কমিয়ে। সো এইটার সাথে আবার পুরো একদম দেশের সব মানুষই জড়িত। তো আবার ব্যাংক খাত যদি আপনি দেখেন সেখানে সংস্কারের ইস্যু আছে, সেখানে ক্ষত আছে, ইয়ে ভাই যেটা বলছিলেন, সেখানেও হাত দিতে হবে। আবার এগুলি করতে গেলে আপনার যখন আপনি কথায় আসছেন তখন হলো বিনিয়োগ লাগবে সর্বোপরি। মানে আপনি যদি লোকগুলোকে কাজে লাগাতে চান, আপনি যদি মানিটাকে সার্কুলেট করতে চান, সেটাকে ঘোরাতে চান, চাকাটাকে ঘোরাতে চান, তো বিনিয়োগ করতে গেলে আপনার আবার ঘুরে ফিরে এগুলি আসবে। যে বিদ্যুৎ, গ্যাস, আপনি যে ইউটিলিটির কথা বললেন, সেগুলির অবস্থা আসলে ভালো না, এটা মোটামুটি সবাই জানে। এবং এটা যে আজকে সৃষ্টি হয়েছে তা না, এটা ধীরে ধীরে হয়ে আসছে। বিদ্যুতের ক্ষেত্রে তো খুবই খারাপ অবস্থা দেখছি আমরা, লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিংয়ের জন্য নানা ব্যাখ্যা আমরা পাচ্ছি। কখনো কখনো অনেকগুলো প্ল্যান্ট বসে থাকছে, আবার অনেক ক্ষেত্রে তো ইয়ের কথা আমরা জানি, ওই ক্যাপাসিটি চার্জের কথা, সে কারণে কস্টিং বাড়ছে। আবার অনেক ক্ষেত্রে বিদ্যুতের দাম এত বেশি পড়ছে যেটা আসলে ওই যে মেগা প্রজেক্টের সাথে সেটারও একটা রিলেশন আছে। আবার মেগা প্রজেক্ট যেগুলো আমরা করেছি সেগুলির আমাদের পেমেন্ট করার ইস্যু আসছে। আপনাকে ঋণ করতে হয়েছে, এখন সেটা শোধ করতে হবে।
তো এতগুলি সমস্যার মধ্যে আমার কাছে যেটা মনে হয় আসলে সব ক্ষেত্রেই খুব অল্প অল্প করে হলেও উন্নতি করতে হবে। একটা ক্ষেত্রে আপনি খুব জোর দিয়ে কিছু করে ফেলতে পারবেন। ধরেন আপনি মূল্যস্ফীতি কমাতে চান, আপনি মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি খুব কন্ট্রাকশনের খুব টাইট কোনো মনিটারি পলিসিতে যান, তখন ভাইরা আবার লোন পাবে না, সেটা আপনি আবার করতে পারবেন না। আবার আপনি যদি খালি বিনিয়োগ বাড়াতে চান, বেসরকারি খাতে আমি লোন দিতে চাই, আমি অনেক লোন দিতে চাই, তখন আবার মূল্যস্ফীতি আবার বাড়ার ঝুঁকি হবে, কারণ বাজারে টাকার মানি বাড়লে তখন বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম আবার বাড়বে। সো আপনি বিপরীতমুখী সম্পর্কের মধ্যে বিরাজমান আছেন। আবার যদি আপনি দেখেন ইউরোপের কথা আমি বলছিলাম, এখানে সব দেশেরই এক্সপোর্ট কমেছে, চীনেরও কমেছে, ভিয়েতনামেরও কমেছে, বাট বাংলাদেশের বেশি কমেছে। সো এটাকেও আপনার পয়েন্ট হিসেবে নিতে হবে। তাহলে এখানে শুধুমাত্র একটা তো আছে বাজারের কোন ত্রুটি বা প্রোডাক্টের কি বিষয় আসে, আরেকটা আছে ডিপ্লোমেসিরও কোনো ইস্যু আছে কিনা। মানে আপনি শুধুমাত্র বিজনেস মেকানিজম দিয়ে এটাকে আর মানে লাইন টানতে পারছেন না, আপনাকে আরও একটু যেতে হচ্ছে যে আমার কোনো কথা বলা বাকি রয়ে গেছে কিনা, বা চীনকে কেন দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, বা ভারতে কেন যাচ্ছে, ভারতের সাথে এফটিএর কথা আপনি জানেন। সো আমাদেরও কি সেই ক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা, বলার আছে কিনা। আমেরিকার সাথে এক ধরনের একটা চুক্তিতে আমরা গেছি, এক ধরনের একটা ইয়েতে আছে, আবার আপনার প্রেশার আছে হচ্ছে এলডিসি উত্তরণের, সেখানে আমরা একটা চিঠি দিয়েছি। সো নানামুখী সমস্যার মধ্য দিয়েই আমরা যাচ্ছি, সেইগুলি মাথায় রেখেই অনেকটা বাজেটও ঘোষণা করা হয়েছে। তারপরও যেই জায়গাটা খুব মানে আমি বলবো আমাদেরকে সিম্বলিকলি সব ক্ষেত্র থেকে কিছুটা করেও যদি আমরা ছোট 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 সিগন্যাল দিতে পারি, তাহলে সেটা হয়তো একটা ভালো হবে। ভাই যেটার কথা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার করেছে, সেখানে যদি আমরা এক্সিটের মধ্যেও কিছু লোককেও বিদায় করতে পারি, তারপরও আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটায় কালো অধ্যায়ের এটা একটা ব্র্যাকেট শেষ হলো। মানে শেষ না করে তো আপনার লাভ নাই, আপনি এটা করেছেনই শেষ করার জন্য। অন্য ক্ষেত্রেও তাই, যে ধরেন আপনি দিনে দিনে ডিজেলের মাত্রা কিংবা বিদ্যুতের মাত্রা অতটুকু বাড়াতে পারবেন না। সো কতটুকু বাড়ানো যায় মিনিমাম, সেই জায়গাটায় হাত দেয়া, কিংবা বন্ধ কারখানা কতটা আমি চালু করতে পারি। আপনি বলেছেন যে আমি 60,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করলাম, কিন্তু 60,000 কোটি টাকা আপনি কত দিয়ে দিবেন? তার থেকে বরং যদি আপনি একটা ছোট স্কিমেও নেন, ছোট ছোট গোল ধরে আগান, তখন হয়তো জিনিসগুলো আরো বেশি ফল দিবে। বা এই মুহূর্তে আমাদের এছাড়া আমি আর কোনো পথ দেখি না। জি, আমি একটা বিষয় এখানে একটু হাইলাইট করবার চেষ্টা করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান মঈন সাহেব, তিনি দায়িত্ব পাওয়ার পর একটু রেটরিক্স তৈরি করবার চেষ্টা করেছে, কিন্তু 3 মাসের মতো হয়ে গেছে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি এখনো পর্যন্ত এরকম যারা সমালোচনা করবার চেষ্টা করেছেন সেই জায়গাটায় আমরা দেখিনি। তিনি আপ্রাণ চেষ্টা করছেন। আর একটা নতুন বিষয় আমরা দেখেছি যে এনবিআরের নিজস্ব যে ব্যক্তিত্ব থেকেই আসার হাবিব, তাকে এনবিআরের চেয়ারম্যান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে একজন নতুন ডেপুটি গভর্নর করা হয়েছে, সারোয়ার হোসেন, গোল্ড মেডেলিস্ট, অ্যান্ড হি ওয়াজ এ ভেরি নাইস পারসন। এবং একটা সময় এই ঋণ খেলাপিদের দ্বারা তিনি কিন্তু নির্যাতিত হবারও কিন্তু কথা আমি গণমাধ্যমে বিভিন্ন সময় শুনেছি। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, এই যে 60,000 কোটি টাকা প্রণোদনার যেটি দিয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক, সরকার তাদের নানা রকম চিন্তা রয়েছে যাতে এই ব্যবসা বাণিজ্যকে টিকে রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়। কিন্তু এই প্রণোদনা দিয়ে যেটি বারবার বলার চেষ্টা করছে, যতক্ষণ পর্যন্ত ব্যবসারা কি বলছেন, আমি বিল দিব, আমি অর্থ দিব, কিন্তু তুমি আমাকে গ্যাস এবং বিদ্যুতের নিরাপত্তা প্রদান করো। বিগত শাসনামলে ব্যবসায়ীরা কিন্তু দুঃখ করে বলেছিল যে আমার গ্যাসের পরিবর্তে বাতাস আসছে, অথচ মিটার ঘুরছে। এই যে জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে বিগত সরকার আমরা দেখেছি আমদানি নির্ভরতার উপরে ঝুঁকে গিয়েছিল, যে কারণে আমরা আমাদের নিজস্ব যে গ্যাস বা নিজস্ব যে তেল বা এইসব কিছুকে আমরা করতে পারিনি। এই জ্বালানি নিরাপত্তার বিষয়টাকে কিভাবে নিশ্চিত করা যায় ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ পরিবেশ তৈরি করবার জন্য? আসলে আমি এই কারণেই এই কথাটা ওইভাবে বলেছিলাম, এটা একটা লং প্রসেস। আপনি চাইলেই মানে 1 বছরে 2 বছরে জ্বালানি নিরাপত্তাটা আসলে নিশ্চিত করতে পারবেন না। মানে একটা বিদ্যুৎ মানে জ্বালানির তো অনেকগুলো পার্ট আছে। আপনি যদি একটা বিদ্যুৎ কেন্দ্র করতে যান, আপনার অনেক লম্বা কয়েক বছরের হিসাব আছে। মানে আপনি যদি রূপপুরের দিকে তাকান, সেখানে 2টা প্ল্যান্ট, একটা প্ল্যান্টের কাজের মোটামুটি আমরা আশা করছি যে হয়তো অল্প কিছুদিনের মধ্যে সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যেতে পারে। সেটা আমরা পাচ্ছি না। ইনভেস্টমেন্ট কিন্তু অনেক আগে হয়েছে এবং অলরেডি পেমেন্ট করার প্রসঙ্গ আসছে। সো এটা হচ্ছে একটা দিক। আবার যদি আপনি এলএনজির কথা দেখেন, সেটাও আমাদের ইম্পোর্টেড।
যদি আপনি কয়লার কথা দেখেন সেটাও আমাদের ইম্পোর্টেড, ডিজেল বা সেগুলি তো ইম্পোর্টেডই বটেই। সো আমাদের নিজস্ব বলতে সেটা হচ্ছে কিছুটা প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা নানা ইয়েতে ব্যবহার করছি। সেইটার ক্ষেত্রেও এখন যদি আপনি ফার্দার এক্সপ্লোরেশনে যান, আমাদের টেন্ডার হয়েছে আপনি হয়তো জানেন, তো সেখানেও বিডার কারা, বিদেশিরাই মৌলিকভাবে। সো তাদের জন্য একবার করা হয়েছিল, একবার ফেল করেছে, আবারও ফার্দার করা হয়েছে। তো এখন সেই এক্সপ্লোরেশন গিয়ে কত দিনের সময় লাগবে, কি মডেলিসিস দাঁড়াবে, একটা লম্বা প্রসেস। সো খুব দ্রুত আসলে এটাকে যে সমাধান করে ফেলা যাবে এইটা মনে হয় না। সো তার থেকে বরং যে একদম স্পেসিফিক ডিমান্ডটা রিড করে অতটুক ইম্পোর্ট যদি আমরা করতে পারি, অতটুক প্রোডাকশন যদি আমরা করতে পারি, যে একদম হাই অ্যাম্বিশিয়াস কিছু না করে, যে আমার দরকার 18,000 মেগাওয়াট বিদ্যুৎ, আমার দরকার এতটুকু এলএনজি, আমার দরকার এতটুকু ডিজেল, তার থেকে হয়তো একটু কম হলেও আমরা আঁটোসাঁটোভাবে হয়তো জিনিসটা ক্যারি করতে পারবো। কিন্তু এখনও যেটা হচ্ছে এই সঙ্গতি আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি হচ্ছে আপনার ওই মাঝে মাঝেই দেখি আমরা গ্যাসের লাইনের এই জায়গায় সমস্যা, ওই সাইডে সাপ্লাই থাকবে না, এই সাইডে আপনি যদি গাজীপুরের দিকে দেখেন, আপনি যে এখানে ফ্যাক্টরি নির্ভর বেশিরভাগ ফ্যাক্টরি, সেখানে কিন্তু মাঝে মাঝেই এই গোলযোগগুলো আপনি দেখবেন। সো সেগুলি হয়তো গভর্নমেন্টের হাতে আছে বা ইমিডিয়েট করা সম্ভব, যে লাইনের ত্রুটি বা এই জাতীয় সমস্যাগুলো। জি ভাই। জি, ওই আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কিছু কথা বলে ফেলেছেন বাই দিস টাইম। তিনি চাকরির ব্যাপারে, চাকরি দেওয়ার ব্যাপারে বা শিল্পায়নের ব্যাপারে বা সমস্ত দেশের ব্যাপারে একটা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছেন তিনি। তো আপনি ভাই তহিদ ভাই যেটা বললেন যে সব ব্যাপারে কিছু কিছু কাজ করতে হবে, সবগুলি আবার একসাথেও করতে পারবেন না, কারণ আমাদের অর্থবিত্ত বলতে ওইভাবে তো নাই। তো সেটা করতে গেলে আপনার মৌলিক বিষয়গুলোকে ভাবতে হবে। মৌলিক বিষয়ের মধ্যে আপনি টোটাল প্যাকেজটা তৈরি করতে হবে, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ প্ল্যানিং। মিনিস্ট্রি অফ প্ল্যানিং নিয়ে আমাদের খুব একটা চিন্তাভাবনা, কথাবার্তা খুব একটা আমরা আলাপ আলোচনাতে আনি না, কিন্তু মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের একটা দারুণ ভূমিকা দেশের অর্থনৈতিক, সামাজিক বা অন্য অন্য বিষয়াদি নিয়ে তাদের একটা ভীষণ ভূমিকা থাকা উচিত। আছে কিনা সেটা ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে দেখব। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার মিনিস্ট্রি অফ প্ল্যানিং শিক্ষা নিয়ে তারা ভাববেন, অর্থনীতি নিয়ে ভাববেন, শিপিং নিয়ে ভাববেন, সামাজিক নিরাপত্তা নিয়ে ভাববেন, বিচার বিভাগ নিয়ে ভাববেন। এইরকম সব অর্গানগুলোকে নিয়েই তো প্রোগ্রাম করার কথা বা তৈরি বলছেন বোধহয়, তাই না? যদি করতে হয় তাহলে দেশের যারা যারা এই কাজগুলো করবেন তাদের কিন্তু মাঠ পর্যায়ে, যেমন একজন কৃষক কিভাবে জমিতে চাষ বা লাঙ্গলটা চালালে চাষটা ভালো হবে, ওনার থেকে আমি বেশি বুঝবো না। আমাকে সেটা জানতে হলে মাঠে গিয়ে দেখতে হবে। মাঠে গিয়ে না দেখে থিওরিটিক্যাল, এই যে বাজেট হলো, বাজেটের যারা কাজ করেছেন তারা যদি আরও গভীরে যান, এটা অল্প 3 মাসের মধ্যে একটা সরকার বাজেট দিয়েছে, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ, ডেফিনেটলি পাওয়ার যোগ্য। কিন্তু আস্তে আস্তে তো গভীরে যেতে হবে। গভীরে যদি যান তাহলে সব কিছু আপনি প্ল্যান ওয়েতে আস্তে আস্তে করতে পারবেন। একটা বিষয় এনার্জির ব্যাপারে আমরা সবাই কথা বলি, বিদ্যুৎ না হলে চলে না, তারপর আপনার গ্যাস না হলে চলে না। আমাদের দেশে যেসব আমরা মানে অকটেন বলেন, ডিজেল বলেন, এই জাতীয় জিনিসগুলো বিদেশ থেকে তো আসে। আমাদের এখানে ক্রুড যেটা বলি আমরা, সেটা এখানে শুধু 25% আমরা রিফাইন করি, কিন্তু 75% রিফাইন্ড ওয়েতে আনতে হয়। তাহলে আমাদের এখানে যদি রিফাইনারি যদি আমরা সক্ষমতা বাড়ানোর জন্য বিদেশের ইনভেস্টমেন্টও আমার বিশ্বাস অনেকে করবেন। তো করে তড়িৎগতি যদি এই কাজগুলো যদি আমরা হাত দিতে পারি তাহলে অনেক কিছু আমাদের এতে করে হয় কি জানেন, 25% আপনি জমা রাখতে পারছেন, বাট 50% যখন যাবেন ওই 50% জমা থাকবে, তখন আপনি ক্রাইসিসের টাইমে আপনার 3 মাসের তেল আপনার হাতে থাকলো, সামাল দেওয়া যাবে।
এখন তো আপনি 1 মাস থেকে বেশি রাখতে পারছেন না, বিকজ আপনার ফেসিলিটিসটা নাই। আর পাশাপাশি আরেকটা জিনিস, ইনভেস্টমেন্টের কথা ভাই বললেন, যে ইনভেস্টমেন্ট তখনই আসবে যখন আপনার এখানে বিদেশিরা স্বস্তি পাবে। স্বস্তি পাওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, যেমন এই সরকার এসে তড়িগড়ি করে চীনের সাথে এই যে আনোয়ারায় ওনাদেরকে চট্টগ্রামের ওই ইন্ডাস্ট্রিয়াল জোন করার জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন, কথা বলেছেন। এইভাবে ফার্স্ট হতে হবে আপনার। আর একটা ইন্ডাস্ট্রি করার জন্য আপনার 19 থেকে 40টা লাইসেন্স লাগে। এই 19 থেকে 40টা লাইসেন্স পেতে আপনার অনেক সময়, বিদেশিরা তো এভাবে আপনার এখানে আসবে না। সেই জায়গায় আপনাকে লাইসেন্সগুলো একটা আমব্রেলার নিচে 1 সপ্তাহের মধ্যে কিভাবে আমরা দিতে পারি তাদেরকে কমফোর্ট জোন দিতে হবে, তাদেরকে আদার ফেসিলিটিসগুলো তাদের কী দরকার। একজন বিদেশি আমার দেশে যখন আসবে, আমাদের অতিথির মতো তাদেরকে যদি আমরা বিহেভ করতে পারি, তাহলেই তো তারা আসবে। অন্য দেশে যেমন আপনার আমরা উদাহরণস্বরূপ বলি, আমরা সিঙ্গাপুরে এটা হচ্ছে, আমরা উদাহরণস্বরূপ ভিয়েতনামে এটা হচ্ছে, এটা কম বলি। আমরা উদাহরণস্বরূপ আমরা আরও প্রতিবেশী দেশের মধ্যে অনেক ক্ষেত্রে, এই যে আপনি শ্রীলঙ্কার কথা ধরেন, কিছুদিন আগেই তো তারা ব্যাংকরাপ্ট হয়ে গেল না, 2-3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে তারা। তাহলে একটা দেশ যদি 3 বছরে ঘুরে দাঁড়াতে পারে, কিভাবে দাঁড়ালো, এটা তো শেখার বিষয় আছে। আমাদের এখানে ধরেন বিচার বিভাগ আছে, আপনি বিচার বিভাগ, আমাদের যদি কোনো জজ সাহেব কম থাকেন তাহলে সেটাকে দেখতে হবে। এইরকম সর্বক্ষেত্রে আপনার সার্ভিসটুকু যদি আপনি বিদেশিদেরকে যথাযথভাবে দিতে পারেন, তাহলেই তারা কমফর্ট ফিল করবে। আদারওয়াইজ ইনভেস্টমেন্ট কোত্থেকে পাবেন? আরেকটা বিষয় আমি বলি, যেটা সচরাচর আমরা দেখি, ওই আমাদের দেশ থেকে বিদেশে লোক পাঠানো হয়, বিশেষ করে সৌদি আরবে অনেক যায়, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে প্রত্যেকটাতে আছে আমাদের বাংলাদেশের লোকজন। তারপরে এদিকে মালয়েশিয়া যাচ্ছে। তো মালয়েশিয়ায় যাওয়ার সময় 7 লাখ টাকা 5 লাখ টাকা করে সাধারণ থেকে কালেক্ট করা হয় বা দিতে হতো। এটার উপর আমি আমাদের বায়েরা একটা সংগঠন আছে, তাদের সাথে আমি কাজ করেছি এবং আমি এটা নিয়ে স্টাডি করেছি। আমি দেখলাম যে সেখানে আসলে টাকা খরচ হয় 50,000 টাকা। একটা লোক 50,000 টাকা দিয়ে আপনি যেতে পারবেন, ওইখানে কিছু ডুইং বিজনেস বলেন বা এদিক ওদিক বলেন, আরও 1 লাখ টাকা খরচ হবে। তাহলে 1,50,000 টাকা, 5 লাখ টাকা না। এই মানুষগুলো তো কষ্ট করে টাকাটা দিচ্ছে, কারো জমি বিক্রি করে দিস দ্যাট। আমি এক্সাম্পল হিসেবে দিলাম। তাহলে এই জিনিসটাকে কিভাবে ট্যাকেল করবেন? এই জিনিসটা ট্যাকেল করতে গেলে আপনি যারা এজেন্ট আছে, লাইসেন্স বায়ার লাইসেন্স আছে, তাদেরকে দিয়ে পারবেন না, তাদের কিছু সাব এজেন্ট আছে। তাহলে আপনাকে সাব এজেন্টের গভীরে যেতে হচ্ছে। এই জিনিসগুলো সরকারকে চিন্তা করো, অ্যাড্রেস করতে হবে। আমরা এটা ছোট বিরতি নিতে চাই এবং বিরতির পর আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলা হয়েছে এবং একজন বিদেশি তখনই দেশে আসবে তিনি যদি স্বস্তি পান, তিনি নিরাপত্তা পান, তার বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা থাকে, তার লাভ নেবার নিশ্চয়তা থাকে, তার বিদ্যুৎ জ্বালানি সব কিছু যদি সে স্বস্তিতে পায়। এবং লাইসেন্সের কথা বলেছেন যে অনেকগুলি লাইসেন্স, সেই লাইসেন্স পেতে দেখা যায় যে বিনিয়োগকারী এর মধ্যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, সেগুলি একটা বিষয়। এবং ন্যায্যতার ভিত্তিতে যে কর আদায়ের সে একটা প্রসঙ্গটা কিন্তু রয়েই যাচ্ছে। আমরা যদি ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো দেশকে, ভারতের মতো পাশাপাশি দেশকে দেখি, সেখানে কিন্তু কর্পোরেট কর আমাদের দেশের তুলনায় বেশ কম বলা চলে। তো সেই আলোচনা নিয়ে আমরা আবারও ফিরব। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে অতিথি সাহেব রয়েছেন বিজিএম এর সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা জনাব SM ফজলুল হক, রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমরা দুজনকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম বিরতির পর আপনাদের কাছে আবারও ফিরে আসছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে ফিরে এসেছি। আলোচনায় আমাদের সাথে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিজিএম এর সাবেক সভাপতি জনাব SM ফজলুল হক, রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক, যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমরা করের ন্যায্যতা নিয়ে আমরা কথা বলছিলাম। একটা বিষয়, সেটি
সকলের কাছে বেশ ভালো লেগেছে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন যিনি চেয়ারম্যান হয়েছেন আহসান হাবিব, তিনি আসলে ডিপার্টমেন্টালি করা হয়েছে। এটি কিন্তু খুব রেকর্ড একটি যে ডিপার্টমেন্টালি একজনকে দেওয়া হয়েছে এবং তার অতীত যে ট্র্যাকিং, আমরা যদি এনবিআর এর চেয়ারম্যানের কথা বলি, ট্র্যাকিংগুলি খুবই ভালো। 12টি কর্পোরেট কোম্পানির কর ফাঁকি, বিগত শাসন আমলের যারা বিদেশে অর্থ পাচার করেছে, এই ধরনের অনেক কিছু কিন্তু তিনি সেখানে উদ্ঘাটন করেছেন তিনি যখন গোয়েন্দা সেলের দায়িত্বে ছিলেন। আমরা আশাবাদী মিস্টার আহসান হাবিব হয়তোবা কর আহরণের ক্ষেত্রে কর ন্যায্যতার বিষয়টাকে গুরুত্ব দেবেন। কিন্তু আমরা যেহেতু আজকে কথা বলছি বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে, সে জায়গায় আমরা যদি কর্পোরেট ট্যাক্সের কথা বলি, সেখানে ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো দেশেও কিন্তু বাংলাদেশের চাইতে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ কম। এখন একজন ব্যবসায়ী তার বিনিয়োগ করলে, যেমন ভাই একটা কথা বললেন, ব্যাংক থেকে আপনি ঋণ নিলেন 11% ঋণ সুদ, কিন্তু দেখা যাচ্ছে হিডেন কস্ট, সেই হিডেন কস্ট কিন্তু আপনি ধরতে পারছেন না, 13, 14, 15% পর্যন্ত হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু যখন একটা শীটটা ধরিয়ে দিচ্ছে সেখানে কিন্তু সে 11%ই দেখাচ্ছে, ব্যাংক কিন্তু 13, 14, 15% সেখানে নিয়ে নিচ্ছে। সে অবস্থায় কর ন্যায্যতা, বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য বিনিয়োগ পরিবেশ এবং একই সাথে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যারা এখন উঠতি দেশ, ইভেন সিঙ্গাপুরেও কিন্তু আমাদের দেশের তুলনায় এই কর্পোরেট ট্যাক্সের পরিমাণটা কম। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? না, করের 2-3টা জায়গা আছে। একটা তো হচ্ছে আপনি যে এনবিআর চেয়ারম্যানের কথা বললেন, সেটা একটা টপ মোস্ট পোস্ট বা ব্যক্তি সততা, ব্যক্তির এটা একটা সিস্টেম। সো প্রথম কথা হচ্ছে সিস্টেমটাকে প্রোয়েক্টিভ হতে হবে বা প্রোয়েক্টিভলি কাজ করছে সেই বিশ্বাস যারা কর দেন তাদের মধ্যে থাকতে হবে। আমাদের এখানে সেটা খুবই কম, সেটা নাই বললেই চলে। অনাস্থা যেটাকে আমরা বলি যে আচ্ছা ইনকাম ট্যাক্স থেকে আমার সাথে যোগাযোগ করছে মানে ওইটা বিষয়টা নেগেটিভ কিছু, মানে এই একটা যে নেগেটিভ ধারণা বা সেইটা কাটানো একটা ইমেজ ক্রাইসিস যেটা, তো সেটা হ্যাঁ, যদি টপ মোস্ট পদে একজন ক্লিন ইমেজের লোক থাকেন তার প্রতি যদি অন্যদের ফেথ থাকে, অন্যদের ক্ষেত্রেও সেটার একটা শ্যাডো বা চেইন ইফেক্ট থাকার কথা একদিক। আরেক দিক যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে একদিকে তো কর্পোরেট ট্যাক্স বলেন বা ইভেন ব্যক্তি ট্যাক্সই বলেন সেটা একটু বেশি, আবার আরেক দিকে ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম। দুইটা বিপরীতমুখী। এবং আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা আইএমএফের কাছে যাচ্ছি, আমরা ইয়ের কাছে যাচ্ছি, সেখানে ওরা আবার এটা বাড়ানোর জন্য আমাদেরকে বারবার চাপ দিচ্ছে যে তোমরা বাড়াও, তোমাদের এটা অনেক কম, ইত্যাদি ইত্যাদি, তোমরা লোন চাচ্ছ, এই করছো সেই করছো, বা তোমাদের এখানে মিসইউজ আছে। তো তারপরও একটা ব্যালেন্স না থাকলে তো আপনি কম্পিটিটিভ ইয়ের সাথে টিকতে পারবেন না। বা যিনি বিজনেস করতে আসছেন, বাইরে থেকে যিনি আসছেন, উনি কেন আসবেন? উনি কোনো না কোনোভাবে অ্যাডভান্টেজের জন্যই আসবেন। ধরেন আমি একজন বায়ারের সাথে কথা বলছিলাম আরএমজির, তো উনি বললেন যে গত 6-7 বছরে আমার যে বায়ার ইন্ডিয়ায় যায় নাই, ইউরোপের বায়ার, উনি এবার 1 সপ্তাহ ইন্ডিয়া থেকে আসছেন। কারণ কি? কারণ হলো উনি এখানে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু ওনাদের মধ্যে কখনো শুনিও নাই, মানে আমার সাথে আলাপেও এই প্রসঙ্গটা আনতেন না, কিন্তু এবার সে ওখানে থেকে তারপর আমার এখানে আসছে। আগে ভারতে গিয়েছে, দেখে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে ট্যাক্সটা এরকম একটা বিষয়, মানে উনি নিজের আতঙ্ক বা উদ্বেগের কথা বলছিলেন আর কি, বলে যে আমি খুব টেনশনে আছি। সে যেহেতু ওখানে এতটা সময় কাটায় আসছে, সে ওখানে তার বায়ার ইন্ডিয়া এতদিন গিয়ে থাকলো কেন? হ্যাঁ, এটাই তার টেনশনের ইস্যু। তাকে তো খোলাসা করেনি, কিন্তু তার টেনশন হচ্ছে যে সে ওখানে কিছু একটা করে এসছে কিনা, আমার এখান থেকে কিছু অর্ডার ওদিকে চলে যাচ্ছে কিনা। তো সে যদি ওখানে কিছু অ্যাডভান্টেজ পায় ট্যাক্সের, সেটার জন্য সে তো ওখানে যেতেই পারে। তো আমাদের এখানে সেটাকে ন্যায্যতার ভিত্তিতে করা তো জরুরি, এবং সেটা সব সেক্টরের জন্য। আমি কেন সব মিলিয়ে বলছিলাম, সেটা হচ্ছে আপনি যদি এখন ফুটবল খেলা চলছে, আপনি যদি গোলকিপিংয়ে দুর্বল ইয়ে রাখেন, তো আপনি খালি গোল খাবেন, যত গোলই দেন না কেন, আপনি ব্যালেন্স আসতে পারবেন না। আপনার যদি ডিফেন্স দরকার দুর্বল হয়, আপনার ও প্রতিপক্ষ ঢুকে যাবে। আবার আপনার যদি অফেন্সে ভালো খেলোয়াড় না থাকে, আপনি গোল দিতে পারবেন না। মানে একটা মিনিমাম ব্যালেন্স সবার মধ্যে লাগে, নাহলে টোটালটাকে টেনে নিয়ে যাওয়া যায় না। বাংলাদেশ একটা রাষ্ট্র কাঠামো, মানে আপনাকে তো সরকারকে বলেন বা কিংবা বাজেটের কথাই বলেন, পুরো জিনিসটাকেই কোনো না কোনোভাবে টেনে নিয়ে যেতে হবে। সো ওই কারণেই আপনার একটা ব্যালেন্স লাগবেই। বিজনেসের ক্ষেত্রে যদি বলেন আপনি, সেটা রেভিনিউর ক্ষেত্রে, সেটা ব্যাংকের ইয়ের ক্ষেত্রে। এখন ব্যাংক যদি হিডেন কস্টের কথাই আসেন, তো সেইটা আসলে দায়িত্বটা কার? ভাই একটা প্রস্তাব ভালোই দিয়েছেন যে একটা সমন্বয় কমিটি হোক, একটা হোক, সেটা থাকতে পারে যে ভাই আসলে কি হচ্ছে জিনিসটা, যে ও তো আমাকে মুখে বলছে এত এবং বাস্তবে সেটা এত হয়ে যাচ্ছে কেন,
মানে এটা আসলে হতে পারে কিনা। এখন উনি প্রফিট করবে, ওনার প্রফিটের জন্য একটা অংশ রাখা থাকবে, এটাই স্বাভাবিক। উনি আমার কাছ থেকে আমানত নিয়েছেন, আমাকে একটা ইন্টারেস্ট দিবেন, সেটা থাকবে। তারপরে ওনার ধরেন লাইট জ্বালাবেন, স্টাফদেরকে বেতন দিবেন, এই করবেন, সে করবেন, সেটার জন্য একটা থাকবে। সেটা আসলে কতটা স্প্রেড নিয়ে তো অনেক কথা, 4% বা 5%-এর মধ্যে সেটা থাকার কথা। সো আমি যখন টাকা রাখতে যাই তখন আমাকে কত পার্সেন্ট দিচ্ছেন? আমাকে 5%, 6%-এর বেশি দিচ্ছেন না। আবার সেখান থেকেও কিছু কিছু কেটে কেটে রাখছেন বিভিন্ন খাত দেখিয়ে। আচ্ছা, সেটা না হয় আমি মেনে নিলাম, তাহলে সেইটা আবার 5%-এর জায়গায় ডাবল হয়ে যাচ্ছে কেন? সো ওই চ্যালেঞ্জটা ওনারা কার কাছে করবেন, এটাই হচ্ছে কথা। উনি সরাসরি সেটা বড়োয়ার হিসাবে ব্যাংকারের কাছে করতে চান না, উনি চান যে সাম থাকুক, ইভেন অন্য ক্ষেত্রেও তাই বলতে চান। সো সেটা থাকলে থাকতে পারে যদি সেটা বেটার আউটপুট দেয়। আসলে তো রেগুলেটরি বডি হিসেবে সেটা বাংলাদেশ ব্যাংকেরও দেখার কথা। আপনারা সরাসরি বাংলাদেশ ব্যাংকেও করতে পারেন। এই ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে এফবিসিসি এর মিটিং হয়েছিল, যে সেখানে এই প্রস্তাবটা আমরা করেছিলাম যে মধ্যে দুইটা স্তরে, যেমন কিছু ব্যবসায়ী আছে তারা ম্যানেজার পর্যন্ত ব্যাংকের পৌঁছতে পারে, আবার কিছু ব্যবসায়ী আছে যারা ব্যাংকের এমডি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন করতে পারে। তাহলে দুই স্তরের জন্য দুইটা কমিটি করতে আমরা প্রস্তাব দিয়েছিলাম, যে যাতে কোনো একটা ঘটনা হলো সঙ্গে সঙ্গে কমিটিতে সে বিষয়টাকে নিয়ে এসে সেটাকে সমাধান করে ফেলা। এতে করে ব্যাংকের সমস্যাটাও কমে গেল, ব্যবসায়ীর সমস্যাটাও কমে গেল, কোর্ট কাছারিতে দৌড়াদৌড়িটাও কমে গেল। তো এই বিষয়গুলো আসলে ভাবতে হবে, না ভেবে উপায় নেই। আর আপনি যথাযথভাবে বলেছেন, আমরা তো এতক্ষণ পর্যন্ত আলাপ করলাম রোহিত ভাই সহ ওই কীভাবে ব্যবসায়ীদের উপর বা সাধারণের উপর টাকার বোঝাটা চাপিয়ে যাচ্ছে বা চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা দিতে পারছি না, অসহায়ত্ব প্রকাশ করা। কিন্তু ইন দ্য কনক্লুশন দেশ চালাতে গেলে সরকারের টাকা লাগবে। সরকারের তো টাকা নেই, টাকাটা তো আমাদেরই জোগাড় করে দিতে হবে। যে কারণে আপনি এনবিআর এর চেয়ারম্যান সাহেবের তারিফ করলেন, ভালো মানুষ উনি। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, যেমন বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো তাদের অফিস আছে বাংলাদেশে, যেমন ব্যাংক, একটা ব্যাংকের কতগুলো ব্রাঞ্চ আছে। এনবিআর এর কিন্তু রেভিনিউ কালেকশন করার জন্য তাদের সক্ষমতা অফিসও নাই। এবং আপনি লক্ষ্য করবেন যে আমি চট্টগ্রাম ইজ দ্য সেকেন্ড সিটি ইন দ্য কান্ট্রি, সেখানে এমন জায়গায় তাদের অফিস, ওইখানে আপনার অনেক সময় চট্টগ্রামে তো এমনি পানি শহর, পানি একটু বৃষ্টি হলে পানি উঠে যায়, তো ওইখানে যেতে যাওয়াটা দুষ্কর হয়ে যায়। ছোট্ট অফিস, ঝিমিয়ে থাকে, একটা ইয়েতে স্পিরিট থাকতে হবে। তো এক, দ্বিতীয় হলো যে আপনার দুইটা শব্দ, একটা হলো যে আপনি রেভিনিউ যখন কালেকশন করবেন স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে যিনি রেভিনিউ দেবেন, যিনি কালেক্ট করবেন, একটা কোরিয়াল রিলেশন থাকা দরকার। এখন সেখানে ভয়ভীতি কাজ করে, ভীতি যেখানে থাকে সেখানে স্বাচ্ছন্দ্য বিষয়টা তো থাকে না। তারপর আপনার কারাপশনের কথা বললেন। আমি এটা বিশ্বাস করি না যে কোনো দেশে হয়তো মানে টিপস বলে, কোনো দেশে এক এক সময় এক এক জায়গায় এক একটা নামকরণ করা হয়। তা আমাদের দেশ থেকে এটা একেবারে বিলুপ্ত হয়ে যাবে সেই বিশ্বাস আমার নাই। তবে সেটাকে সহনীয় পর্যায়ে আনতে হবে, যাতে মানুষজন দিয়ে মানে বিরক্তবোধ না করে। অযাচিতভাবে তো আপনি লাভ করবেন 10 টাকা, আপনার 20 টাকা যদি আপনার কারাপশন বা দুর্নীতি আপনার কাছে ঘুষ চাইলো, তখন তো মানুষ বিরক্ত হয়। এই সিচুয়েশনগুলো আমাদের দেশে কিন্তু বিরাজ করে আনবে। এখানে কমফোর্টেবল সিচুয়েশন আপনাকে যদি সৃষ্টি করতে না পারেন, ব্যবসা হবে না। আর রেভিনিউর ব্যাপারে আরেকটা প্রস্তাব আমার আছে, সেটা হলো যে এই যে আমাদের দেশে ট্রেড বডিগুলো আছে, যেমন চেম্বার আছে প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্টে 64 চেম্বার, না মহিলা চেম্বার সহ 86টা
চেম্বার আছে আপনার, আবার 428টা না 22টার মতো অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই অ্যাসোসিয়েশনগুলো, চেম্বারগুলোর কাজগুলো আপনারা তাদেরকে তো ইনভলভ করতে পারেন। কোথায়? মানে সরকারের বিভিন্ন কার্যক্রমে শুধু আপনি টাকা চাইবেন সেটা না, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এনগেজ করা। আর একটা জিনিস আমাদের একেবারে ফাউন্ডেশন গোড়ায় যেতে হবে, সেটা হলো যে আপনার আমাদের যেমন আপনি একটু আগে আমরা বললাম, ভাই বললেন যে সিঙ্গাপুরের কথা। সিঙ্গাপুরে তো ন্যাশনাল সার্ভিস নামে স্কুল কলেজের ছাত্রদেরকে তো আমি ট্রাফিকের কাজ করতে দেখেছি। তারা বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন রকম কাজে তাদেরকে আপনি ন্যাশনাল সার্ভিসে লাগাচ্ছেন। আপনি যদি তারা যারা ছাত্র স্কুলে কলেজে পড়ে তাদেরকে গ্রুমিংটা যদি সততা, ন্যায়পরায়ণতার মাধ্যমে করেন, তাহলে তারা বড় হয়ে দেশটাকে সততার দিকে নিয়ে যাবে, করাপশনটা কমে আসবে। আপনি তাদেরকে শুধু মানে আইসোলেট করে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে ইয়ে করলেন, তাদের সময় যথেষ্ট থাকে তো আপনার লেখাপড়ার পাশাপাশি ন্যাশনাল সার্ভিস একসময় ছিল, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে স্কুল কলেজের ছাত্ররা গিয়ে ট্রাফিকের কাজ করছে। একটা পুলিশ যখন একটা ডকুমেন্ট চেক করে তখন একরকম ইমপ্রেশন হয়, কারণ পুলিশ সম্বন্ধে আমাদের এখনো মনটা পরিষ্কার হয়নি। ঠিক একজন স্কুলের ছাত্র যখন বললো যে আপনার ডকুমেন্টটা একটু দেখার নাম একটু দেখে দিই, খুব খুশি হয়ে কিন্তু ডকুমেন্টটা, মানে যদি তার ডকুমেন্ট না থাকে লজ্জাবোধ করবে। তাহলে আপনার ইয়াং ফোর্স যারা আছে স্কুল কলেজে, সেখানে আপনার ন্যাশনাল সার্ভিসের নামে বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম কার্যক্রম, শুধু ডিবেট করলেন, আপনি তো ডিবেট করেন রেগুলার, এটাও আমাদের ভালো লাগে, অ্যাটলিস্ট কিছু নতুনত্ব তো আসে, তো করেন। তাহলে জিনিসটা দাঁড়ায় কিভাবে, আপনি ইয়াং ফোর্স যারা আছে তাদের ভিতরে ঢুকে গেলেন, তারা কি চাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা বলি, এখন আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে কিন্তু পৃথিবীটা। আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে এখনো সে বিষয়ে আমরা একটা বিরতি নিশ্চয়ই ফিরে আসবে। প্রিয় দর্শক, আমরা কর ন্যায্যতার কথা বলছিলাম, আমরা এনবিআর এর সক্ষমতার কথা বলছিলাম। যেটি জনাব এস এম ফজলুল হক ভাই বললেন, সেটি আসলে একেবারেই সঠিক যে এনবিআর এ এমন এক অবস্থা দেখা গিয়েছে যেখানে অফিস রয়েছে, জরার জন্য অফিস, ট্যাক্স বা কর আহরণ করতে যে শিল্প প্রতিষ্ঠানে যাবে, দেখা যাবে সেই শিল্প প্রতিষ্ঠানেরই গাড়িতে করে তাকে কর আহরণ করতে যেতে হচ্ছে। তার নিজস্ব জনবল নেই, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নেই। তবে দেশের মানুষ সহ আমরা কিন্তু অনেকে কিন্তু এখন আশাবাদী, যিনি আহসান হাবিব, যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ন্যায্যতার ভিত্তিতে করের পরিধি বাড়িয়ে, করের বোঝা না বাড়িয়ে কর আহরণ প্রক্রিয়াকে সহজ করবার যে চেষ্টা, সে চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। আবারও আমরা কর্মসংস্থান এবং বিনিয়োগ নিয়ে কথা বলবার জন্য আমাদের যে দুজন অতিথি রয়েছেন, বিশিষ্ট উদ্যোক্তা বিজেএমের সাবেক সভাপতি জনাব এস এম ফজলুল হক, রয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ তহিদুল ইসলাম, দুজনকে নিয়ে শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। বিনিয়োগ কর্মসংস্থানে কথা বলছিলাম, এবং এই বিনিয়োগ কর্মসংস্থানের কথা বলতে গেলেই কিন্তু বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিদেশ সফর ছিল, বিশেষ করে মালয়েশিয়ার পরে চীন সফর, এটি অত্যন্ত চমৎকার একটা মুন্সিয়ানা ছিল। ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে নতুন যে সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি মানুষের জনগণের ভোটে নির্বাচিত সরকার, এই চীন সফরটাকে একটা চেঞ্জ মেকার হিসাবে কিন্তু অনেকেই দেখছেন এবং মনে করছেন এই যে বিনিয়োগের কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, বাংলাদেশের জ্বালানি খাতে নিরাপত্তার কথা বলি, সর্বক্ষেত্রে কিন্তু চীনের বিনিয়োগটা আমাদের জন্য হয়তোবা একটা বড় আশাবাদার জায়গা তৈরি করবে, এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরটাকে চেঞ্জ মেকার হিসাবে অর্থনৈতিক বিশ্লেষকরা তারা দেখছেন। আমি মিস্টার তহিদুল ইসলাম, আপনি যদি এই বিষয়ে একটা বিশ্লেষণ করেন যে চীনের পণ্য পাওয়া যায় না, পৃথিবীতে তো কোনো দেশ এখনও পর্যন্ত নেই, এবং আপনি দেখবেন যে চীন বাণিজ্যিক যুদ্ধের মধ্যে আছে, কিন্তু আমেরিকার মতো অমুক দেশ আক্রমণ তমুক দেশ আক্রমণের মধ্যে নেই, ধীরে ধীরে কিন্তু বড় একটা পিরামিডের মতো তারা হয়ে উঠছে। তো চীনের এই সফর এবং বাংলাদেশের অর্থনীতি একটা চেঞ্জ মেকার, যেটি ভাই কিছুক্ষণ আগে বললেন যে আনোয়ারাতে একটা ইপিজেড তাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে আমরা কর্ণফুলী টানেল করেছি, সেটিকে হয়তো বা আরও বেশি তখন গতিশীল হবে। আপনার বিশ্লেষণ কী রয়েছে? চীন তো এখন দ্বিতীয় অর্থনীতি, সো তারা ধীরে 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 অনেক দূরে গিয়েছে, এবং চীনের সাথে তো আমাদের দুই ধরনের সম্পর্কই আছে, বিশেষত বাণিজ্যিক।
মূল সম্পর্ক যেটা, এবং আগে থেকেই যে ছিল না বিষয়টা এরকম না, আগেও ছিল, এখন সেটা আরও বৃদ্ধি পাবে, সেখানেই প্রসঙ্গ। আর এই প্রসঙ্গটা এখানে খানিকটা ডিপ্লোমেসিও জড়িত, বিশেষ করে আমাদের রপ্তানি ক্ষেত্র তো বিশেষত আমেরিকা, ইউরোপ, আবার সেই অনুপাতে চীন থেকে আমরা অনেক বেশি আমদানি নির্ভর, মানে রপ্তানির তুলনায়। সো এইখানে একটা এক ধরনের ইয়ে আছে। বাট এখন নতুন করে যে কথা বলা হলো এবার, যে মিয়ানমার হয়ে সড়ক পথে বা কানেক্টিভিটির প্রসঙ্গ, এই কানেক্টিভিটি তো অবশ্যই খুবই আশার কথা আর কি। যে কোনো কানেক্টিভিটি আপনাকে গতি এনে দিবে। আপনি যদি দেখেন, যখন এই যে উত্তরবঙ্গে মঙ্গা হতো, খরা হতো, কেন হতো? বলা হতো যে ওর কৃষি পণ্যের দাম পায় না, কারণ ওই একটা সেতু নেই, ওই একটা মানে রংপুরের থেকে, সেই কুড়িগ্রাম থেকে কিংবা নীলফামারী থেকে একটা প্রোডাক্ট নিয়ে এখানে আসতে গেলে তার এই সমস্যা। কিংবা পদ্মা সেতুর ক্ষেত্রে সেটাই বলা হচ্ছিল, যদি থেকে আসতে তার যে সময় নষ্ট হয়ে যায়, তার যে কস্টিং হয়, শুধু যে সময় লাগে তা না, খরচও থাকে। সো কানেক্টিভিটি হলে আপনার সেই সময় বাঁচবে, সেই খরচ বাঁচবে। আর সময় খরচ যদি আপনি বাঁচানো যায়, তাহলে সেটা তো অবশ্যই আপনার জন্য ভালো। তবে এখানে একটা তবে থাকে, সেটা হচ্ছে মিয়ানমার মাঝখানে আছে, যদিও অল্প দূরত্ব খুবই কম, কিন্তু তারপরও মিয়ানমারের উপর আবার আমরা যতটুকু জানি চীনের মোটামুটি এক ধরনের কন্ট্রোল বলি, প্রভাব বলি, হ্যাঁ আছে। তো সেই হিসেবে আশাবাদী আবার হওয়া যায়, যদিও একদম কনফিডেন্টলি এটা বলা মুশকিল, কারণ এই কথাগুলো যে একদম নতুন তাও না, এই কথা এসেছিল কিন্তু আগেও একবার। তো বিএনপি যখন 2004 সালে ছিল, তখনও তো ইস্ট পলিসি বা পূর্বমুখী যে কথাবার্তা ছিল বা পলিসি ছিল, সেখানেও এই প্রসঙ্গগুলো ছিল। বাট আমরা শেষ পর্যন্ত সেই দিকে যেতে পারিনি। তো এবার যদি আমরা সেদিকে যেতে পারি, তাহলে তো আমাদের জন্য নতুন একটা গন্তব্য খুলছে, যেটার কথা আমরা বলছি, যে আপনার রপ্তানি এবং রেমিটেন্স, এগুলি হচ্ছে আমাদের ফরেন কারেন্সি আয়ের একমাত্র পথ। আমাদের কাছে আর কোনো পথ নাই। আরটা হচ্ছে লোন নেয়া। তো লোন তো কোনোদিন কোনো মানে সমাধান হতে পারে না। সো আপনাকে এক্সপোর্ট করতে হবে, আপনাকে রেমিটেন্স বাড়াতে হবে। আর এক্সপোর্ট করতে গেলে যখন আপনার রাস্তা থাকবে, তখন চীনের তো অনেক কিছুই লাগে। বিশেষ করে ওরা এখন হায়ার এন্ডে যাচ্ছে, ভাইয়া আমার চেয়ে ভালো বলতে পারবে। তো তখন তার স্বাভাবিকভাবে লোয়ার এন্ডের অনেক জিনিস দরকার হবে, যেগুলি হয়তো আমরা প্রডিউস করছি। ইভেন ওই চাহিদা অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টটাকে ডাইভার্সিফাই করতে পারবো। সো 2-3 ধরনের সুবিধা এখানে তৈরি হচ্ছে। আর কথা যেটা বললেন, সেখানে তো কর্মসংস্থান হতে পারে, আবার ইউজ অফ যে আমাদের এখন লুজিং কনসার্ন, সেটার বাড়বে। সেটা আসলে কতটা বাড়বে, সেটা হয়তো স্টাডির বিষয় হবে। জি, শেষ করতে চীনের বিনিয়োগ এবং সম্ভাবনার কথা বলছি চেঞ্জ মেকার হিসেবে। আমি এই বিষয়টাকে একটু পিছনের দিকে এসে, যেহেতু আপনার হাতে সময় কম, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অর্থনীতি কিন্তু এবার বাজেটটা একটা দিক নির্দেশনামূলক। আপনি যে কথাটা ভাই বললেন একটু আগে, যে সব জায়গায় একটু হাত দেওয়া, এই বাজেটটা ঠিক ওই ধরনের মনে হয়েছে আমার। এটা এক্সিকিউশনে যখন যাবে, সেখানে যদি সততা কাজ করে, তাহলে এটা একটা ভালো রেজাল্ট আসবে। সেকেন্ড হলো যে আমরা শতাব্দীর পর শতাব্দী দারিদ্রতার বাস্কেট নিয়ে সমস্ত বিশ্ব জুড়ে আমরা ঘুরে বেড়াবো, এটাও কেমন যেন ভালো লাগে না। কারণ আমাদের তো এক্সাম্পল আছে, এই যে ভিয়েতনাম কত অ্যাগ্রেসিভলি এগিয়ে যাচ্ছে তারা, আমাদেরও যাওয়ার সম্ভাবনা আছে। শুধু একটা জিনিস দরকার, ডিটারমিনেশন অ্যান্ড আপনার এই যে গুড গভর্নেন্স। আর আমাদের এখানে আর বিশেষ করে একটা জিনিস লক্ষণীয়, আমরা ম্যাডামের কথা বলেছি, ম্যাডাম খালেদা জিয়ার কথা বলেছি, বাট আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, ওনার কিন্তু দারুণ ডিটারমিনেশন আছে, শক্তি আছে কথা বলার মধ্যে। আপনার একটা দারুণ শক্তি আপনি লক্ষ্য করবেন। এবং তার সাথে যদি সততা, ন্যায়পরায়ণতা এবং গুড হ্যান্ড, ভালো কিছু লোক যদি ওনার সুতুর পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশ ভিয়েতনাম কেন হবে না, এই প্রশ্নটা রেখে গেলাম। জি, প্রিয় দর্শক, আমরা আসলে এই ভিয়েতনাম এবং লাওসও কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে, এবং সিঙ্গাপুর আর বাংলাদেশ কিন্তু একই সময়কার, তারা স্বাধীনতার শেষ সময়। কিন্তু আজকে সিঙ্গাপুর কোথায় রয়েছে, মালয়েশিয়া কোথায় রয়েছে। আমরা যদি একটা ভালো শাসক পাই, আমরা যদি একটা গুড গভর্নেন্স পাই, আমরা যদি সুশাসন পাই, আমরা যদি ন্যায্যতা পাই, এবং আমরা যদি মনে করি যে বাংলাদেশের যে গণতন্ত্র
শিশুবৃত্তির অর্থায়নের কথা যেটি মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, সকলের জন্য যদি এই অর্থায়নের যদি ব্যবস্থা করা হয়, কেউ সুবিধা পাবে কেউ পাবে না, এই বৈষম্য যদি তৈরি করা না হয় এবং কর ন্যায্যতার মাধ্যমে আমরা যদি রাজস্ব আহরণ প্রক্রিয়া সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হই, একই সাথে আজকে যারা শিল্পোদ্যোক্তারা রয়েছেন, দেশি বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তাদেরকে যদি স্বস্তি দিবার আমরা চেষ্টা করি, তারা অবশ্যই এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বর্তমান যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি সরকারের হাত ধরেই আবারও 17 বছর পরে এই দেশ ঘুরে দাঁড়াবার প্রত্যাশা রেখেই আমরা বিনিয়োগ ও কর্মসংস্থানের যে আয়োজন, আজকে যে দুজন অতিথি ছিলেন বিজিএমের সাবেক সভাপতি জনাব এস এম ফজলুল হক, একই সাথে অর্থনীতি বিশ্লেষক যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনারা দুজনকে ধন্যবাদ জানিয়ে ইস্পানি মির্জাপুর শিবরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।